হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ লেসন। তো এই ভিডিওতে আমরা ক্লাস 3 সেপ্টেম্বর 2021 পার্ট 6 এর জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সাবজেক্টের উত্তর সম্পর্কে আলোচনা করব। সো ভিডিওটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যাতে প্রত্যেকটি সাবজেক্টের উত্তর তোমরা সঠিকভাবে এখান থেকে করে নিতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটিকে শুরু করি। তো 1 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। একের প্রশ্ন দেওয়া আছে, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। কখন গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো? তো উত্তর লিখতে হবে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সরকারের লোকেরা যখন পাত্তারি গুটিয়ে তাঁবু উঠিয়ে চলে গেল তখন গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচলো। ওকে, তো এভাবে একের প্রশ্নের উত্তরটা আমরা লিখব। 2 প্রশ্ন দেওয়া আছে, জীবন ভোর শব্দের অর্থ কী? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো। তো জীবনভর শব্দের অর্থ হলো সারা জীবন, এবং জীবনভর দিয়ে একটা বাক্য লিখতে গেলে আমরা কী লিখব? আমি জীবনভর মানুষের উপকার করতে চাই। এরকম যে কোনো বাক্য লেখা যেতে পারে। 3 আছে, এবার কি মনে করে? এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? তো উত্তর লিখতে হবে জীবন সর্দার রচিত নদীর তীরে একা গল্পে বক্তব্যটির শ্রোতা অর্থাৎ লেখক সোজাসুজি বলেছিলেন তখন ছিল শুকনো কাল, দামোদরের তখন অন্য রূপ ছিল, এবং তার তীর ধরে সবজি ফসল ছিল দেখার মতো, আর এখন তিনি জল ভরা নদী দেখতে এসেছেন। ওকে, এইভাবে 3 প্রশ্নের উত্তরটা লিখতে হবে। 4 দেওয়া আছে, আমি তবে 100টা দাঁড় আঁটি, পাত তুলে দিই 4টে 5টা 6টা, কেন কথক এমনটি করতে চান? তো উত্তর লিখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা কবিতায় কথক একটিবার 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিতে চান, তাই তিনি এমনটি করতে চান। 5 প্রশ্ন আছে, সেক্সট্যান্ট এর কাজ কি? তো উত্তর হবে সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়। 6 আছে, পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য কোথায়? তো উত্তরটা লিখতে হবে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পর্যটন কবিতায় মহেশ দাসের গন্তব্য হলো সান্টা ফে। 7 আছে, একটি এমনকি বুড়ো লোকের উপকারেও আসতো গাছেরা কিভাবে বুড়ো লোকের উপকারে আসতো? তো লিখতে হবে গাছেরা কেন চলাফেরা করে না গল্পে বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসতো, এবং তারা যেখানে যেতে চায় গাছ তাদের সেই স্থানে নিরাপদে পৌঁছে দিত। 8 আছেন সানুর বাবাই বলেছিল কথাটা কি? তো লিখতে হবে কার্তিক ঘোষের লেখা জয়ফুলের রুমাল গল্পে সানুর বাবা বলেছিলেন যে মল্লিক বাবুদের বাগানে আর গাছপালা এবং পুকুর থাকবে না, সেখানে আকাশ ছোঁয়া বাড়ি তৈরি হবে। 9 আছে, তালগাছ কেবলই তাদের ডাকে। তালগাছ কাদের ডাকে? তো উত্তর লিখতে হবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পে শরতের মেঘ আর বলাকাদের তালগাছ পাতা নেড়ে ডাকে। এরপর আছে 2 প্রশ্ন। 2 দেওয়া আছে কি নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, প্রতিটি প্রশ্নের মান 3। 2 দেওয়া আছে সংস্কৃতে দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা, কেন তিনি এমন নাম রেখেছেন? তো উত্তর লিখতে হবে গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পে সোনা যেখানেই থাকুক নদীকে কেউ নোংরা করলে বাঘিনীর মতো ছুটে আসে, সোনা বড় হয়ে নদীকে পরিষ্কার রাখার চেষ্টা করে, সবার মধ্যে প্রচার করে কেউ যাতে নদীকে নোংরা না করে। পাঠশালার সংস্কৃতের দিদিমণি তাই সোনার নাম রাখেন নদীমাতৃকায়। এরপর আছে 2 প্রশ্ন, ভালো নয়তো বাঁকা সোজা সহজ পথের থেকে কথাটির তাৎপর্য কী? তো উত্তর লিখতে হবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা নদী কবিতায় কবি নদীর চলার সঙ্গে নিজের জীবনের চলার তুলনা করেছেন। নদী কখনো একই রকমভাবে সারাটা পথ সোজাভাবে চলে না, তার গতিপথ আঁকাবাঁকা। কবি বলেছেন যে নদী যদি সোজা পথে চলে তাহলে তিনিও নদীর সঙ্গে সারা জীবন সোজাভাবে পথ চলতে পারতেন, কারণ পথের মানুষজন কবিকে সোজা পথে চলার পরামর্শ দেয়। এরপর আছে 2-3 প্রশ্ন, মনু আমার কথা শুনে হেসে ফেলল, কোন কথায় মনু হেসেছে? তো উত্তর লিখতে হবে জীবন সর্দারের লেখা নদীর তীরে একা গল্পে লেখক যখন মনু মাঝিকে বলেছিলেন দামোদরের চরে ওই যে আসানসোল থেকে আদ্রা অনলাইনে দামোদরের ওপর দামোদর স্টেশন, সেখানে নদী খুব চওড়া তবে জল নেই, তার চড়ায় চখা দেখেছি, কাদা খোঁচা দেখেছি, মেছো বক দেখেছি। এই কথা শুনে মনুমাছি হেসে ফেলেছিল। 2-4 প্রশ্ন আছে, গল্প বলবো তোমার কোলে এসে কথক কোন গল্প শোনাতে চাই? তো উত্তরটা হবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৌকাযাত্রা
কবিতায় কথক শ্যাম আর আশুকে সঙ্গে করে নিয়ে 7 সমুদ্র 13 নদীর পাড়ি দিতে চান। তারা যাবে নতুন রাজার দেশে। ভোরবেলা নৌকা ছেড়ে তীরমূর্তির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে তারা চলে যাবে। সন্ধেবেলায় তারা যখন ফিরে আসবে তখন মায়ের কোলে বসে সেই বেড়ানোর গল্প সে বলবে। 2-এর 5-এর প্রশ্ন আছে, তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে। তো উত্তরটা লিখতে হবে, গাছেরা কেন চলাফেরা করে না গল্পে খুব প্রাচীনকালে গাছেরাও মানুষ ও অন্যান্য জীবজন্তুদের মতো চলাফেরা করতে পারত। তখন পৃথিবী এখনকার থেকে অনেক বেশি সুন্দর ছিল। গাছ ও মানুষ একে অন্যের উপকারী বন্ধু ছিল। এছাড়া যানবাহন না থাকায় মানুষকে হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো। তাদের মালপত্র গাছের ডালে ঝুলিয়ে দিলে গাছেরা সেগুলি বয়ে নিয়ে যেত। আবার বুড়ো লোকেদেরও গাছের ডালে বসিয়ে গন্তব্যস্থলে নিয়ে যেত। 2-এর 6 আছে, একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে কি ঘটেছিল। তো লিখতে হবে, একা একা থাকতে নেই গল্পে বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হয়েছিল। সেই হাওয়ার দাপটে সব ওলটপালট হয়ে গিয়েছিল। মাঠের গাছপালা কাঁপতে শুরু করেছিল। 2-এর 7-এর প্রশ্ন হচ্ছে, আজ কি আরাম। আরাম কবিতায় শিশুটির আরাম বোধ হয় কেন। তো লিখতে হবে, শঙ্খ ঘোষের লেখা আরাম কবিতায় পাখির ডাকে ঘুম ভেঙে জেগে ওঠেন একটি শিশু। দেখেন তার দুপাশে বাবা মা শুয়ে রয়েছে। পাশের ঘরে তার দিদি অসাড়ে ঘুমোচ্ছে, আর এই ঘরে পুতুলগুলো টুংটাং শব্দে নেচে উঠছে। একদিকে মুসলমানদের আজান আর অন্যদিকে রাম সীতার গান চলছে, তাই শিশুটির খুব আরামবোধ হচ্ছে। ওকে, এরপর আছে 3-এর দাগের প্রশ্ন। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। তো 3-এর 1-এ আছে, বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি। তো বাংলা ভাষায় স্বরবর্ণ হলো 11টি। সেগুলি হচ্ছে অ, আ, হ্রস্ব দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও আর ও। ওকে, আচ্ছা 3-এর 2 আছে, দ্বিস্বর কাদের বলে। তো যে স্বরধ্বনির মধ্যে 2টি স্বরধ্বনি থাকে তাকে দ্বিস্বর বলে। যেমন ও, এর মধ্যে কি কি আছে, ও আর হ্রস্ব দুটো মিলে হচ্ছে ও। ওই, এটা হচ্ছে ও এবং ও প্লাস হ্রস্বই, এই দুটো মিলে হচ্ছে ওই। তো এগুলো হচ্ছে দ্বিস্বর। পরের প্রশ্ন হচ্ছে, বর্ণ বিশ্লেষণ করো। 3-এর 1 এখানে দেওয়া হচ্ছে আকাঙ্ক্ষা। তো আকাঙ্ক্ষাকে বর্ণ বিশ্লেষণ করলে কী হবে, আ প্লাস ক প্লাস আ প্লাস অঙ্গ প্লাস ক প্লাস মূর্ধন্য স প্লাস আ। ওকে, তোমরা ক, অঙ্গ এগুলো তলায় যে হস্তচিহ্নগুলো দেওয়া আছে এগুলো কিন্তু অবশ্যই দেবে। 3-এর 2 এখানে আছে বিদ্যাসাগর। সেটা কী হবে, ব প্লাস হ্রস্বই যোগ দ যোগ অন্তর্জ যোগ আ যোগ দন্তস্ব যোগ আ যোগ গ যোগ অ যোগ র। পরে আছে কি স্বাধীনতা। এটা কী হবে, দন্তস্ব যোগ ব যোগ আ যোগ ধ যোগ দীর্ঘই যোগ দন্তন্য যোগ অ যোগ ত যোগ আ। পরেরটা আছে কি, নিচের বর্ণ শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি। তো এগুলোকেও এক পক্ষে কি বর্ণ বিশ্লেষণ করতেই বলা হয়েছে। ঠিক আছে, কী কী বর্ণ দিয়ে তৈরি মানে বর্ণ বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এগুলোকে কিন্তু বর্ণ বিশ্লেষণ করতে হবে। তো অসাবধানী আছে প্রথমে, সেটা কী হবে, অ যোগ দন্তস্ব যোগ আ যোগ ব যোগ ধ যোগ আ যোগ দন্তন্য যোগ হ্রস্বই। তারপর আজ কী আছে, বিপর্যস্ত। কী হবে, ব যোগ হ্রস্বই যোগ প যোগ অ যোগ র যোগ অন্তর্জ যোগ অ যোগ দন্তস্ব যোগ ত যোগ অ। তারপর আছে অবস্থান। এটা কী হবে, অ যোগ ব যোগ অ যোগ দন্তস্ব যোগ থ যোগ অ যোগ দন্তন্য। এরপর আছে সমুদ্র। সেটা হবে দন্তস্ব যোগ অ যোগ ম যোগ হ্রস্ব যোগ দ যোগ র যোগ অ, সমুদ্র। Read the passage and answer the questions that follow. প্যাসেজটিকে পড়ো এবং নিচের কোশ্চেনগুলির উত্তর দাও। প্যাসেজটি দেখো কি দেওয়া আছে, প্রনস অলসো লিভ ইন ওয়াটার। প্রনস মানে হচ্ছে চিংড়ি। তো চিংড়িও জলে বাস করে। প্রনস আর নট ফিশ। প্রন অর্থাৎ চিংড়ি মাছ নয়। দে আর ইনসেক্টস, তারা হচ্ছে পতঙ্গ। ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। দে ক্যান অলসো সুইম ভেরি ফাস্ট, তারা খুব দ্রুত সাঁতারও কাটতে পারে। দ্য বডি অফ আ প্রন ইজ কভার্ড উইথ আ সফট সেল। একটা চিংড়ির শরীর একটি শক্ত নরম খোলকে ঢাকা থাকে। সফট মানে হচ্ছে নরম, আর সেল মানে হচ্ছে খোলক বা খোলস। ওকে, প্রন হ্যাজ নো ব্যাকবোন। ব্যাকবোন মানে হচ্ছে কি শিরদাঁড়া, অর্থাৎ চিংড়ির শরীরে কোনো শিরদাঁড়া নেই। এরপর দেখো অ্যাক্টিভিটি 1, এখানে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নাম্বার এতে যে কোশ্চেন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হোয়ার ডু প্রনস লিভ, অর্থাৎ চিংড়ি কোথায় বাস করে। উত্তর লিখতে হবে প্রনস লিভ ইন ওয়াটার। প্রন
অর্থাৎ চিংড়ি জলে বাস করে। নাম্বার বিতে আছে হোয়াট কাভার্স দ্য বডি অফ আ প্রন, একটা চিংড়ির শরীর কিসে ঢাকা থাকে? উত্তর হবে কি আর সফট সেল কাভার্স দ্য বডি অফ আ প্রন, চিংড়ির শরীর একটি শক্ত নরম খোলসে ঢাকা থাকে। নাম্বার সিতে আছে ডাজ আ প্রন সুইম স্লোলি, চিংড়ি কি ধীরে ধীরে সাঁতার কাটে? উত্তর কী হবে নো, আ প্রন সুইমস ভেরি ফাস্ট, একটি চিংড়ি খুব দ্রুত সাঁতার কাটে। ওকে, আচ্ছা অ্যাক্টিভিটি 2তে দেখো কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস এগেনস্ট দ্য স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন বিলো, যেটা ঠিক সেটাতে টি লিখতে হবে, যেটা ভুল সেটাতে এফ লিখতে হবে। ঠিক আছে, এতে দেখো কী দেওয়া আছে, প্রনস আর ইনসেক্টস, অর্থাৎ চিংড়িরা হচ্ছে পতঙ্গ, তো এটা ঠিক আমরা দেখলাম, চিংড়ি কিন্তু মাছ নয়, চিংড়ি হচ্ছে ইনসেক্টস, তো এটা লিখতে হবে টি। বিতে দেওয়া আছে প্রনস হ্যাভ ব্যাক বোনস, অর্থাৎ চিংড়ির ব্যাক বোন মানে শিরদাঁড়া আছে, তো এটা ভুল, চিংড়ির কিন্তু শিরদাঁড়া নেই, তো এটাতে লিখতে হবে এফ। সিতে দেওয়া আছে প্রনস ক্যান নট সুইম, চিংড়ি সাঁতার কাটতে পারে না, তো এটা ভুল, চিংড়ি খুব দ্রুত সাঁতার কাটতে পারে, তো এটাতেও লিখতে হবে এফ। ঠিক আছে, এরপর অ্যাক্টিভিটি 3, সেখানে দেখো কি বলা হয়েছে, অ্যাক্টিভিটি 3তে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য টেবল বাই কারেক্টলি অ্যাডিং ডি অর ইডি টু দ্য ওয়ার্ডস, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলোর সাথে কোথায় ডি হবে আর কোথায় ইডি হবে যোগ করে লিখতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ভার্ব, তো প্রথমে দেওয়া আছে এএসকে আস্ক মানে হচ্ছে জিজ্ঞাসা করা, তো তার সাথে ইডি যোগ করতে হবে, আস্কড মানে জিজ্ঞাসা করেছিল এরকম। তারপর দেওয়া আছে কি টার্ন, তার সাথে কী হবে TURN ইডি টার্নড। ওকে, স্মাইল স্মাইলড, মানে স্মাইল মানে কি হাসা, লাফ লাভড। ঠিক আছে, তো এইভাবে এগুলোকে ইডি অথবা ডি যোগ করে লিখতে হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 একটা রাইটিং দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফ্রগস, দ্য ব্যাঙের সম্পর্কে 4টি বাক্য লিখতে হবে, 4টি সেন্টেন্স লিখতে হবে। তো সেন্টেন্সগুলো তোমরা এইভাবে লিখতে পারো, দ্য ফ্রগ ইজ অ্যান অ্যাম্ফিবিয়ান, দ্য ফ্রগ হচ্ছে একটি উভচর প্রাণী, ইট হ্যাজ 4 legs, এরা 4টি পা আছে, দ্য স্কিন অফ ফ্রগস ইজ রাফ অ্যান্ড ময়েস্ট, অর্থাৎ ব্যাঙের যে চামড়া সেটা খসখসে বা অমসৃণ এবং কি সেটা আর্দ্র হয়, ভিজে হয়। ওকে, দ্য ফ্রগ ইটস ইনসেক্টস উইথ ইটস টাং, ওকে, ব্যাঙ তার জিভের সাহায্যে কী করে পোকামাকড় ধরে খায় বা পতঙ্গ ধরে খায়। ঠিক আছে, পোকামাকড় ধরে খায়। তারপরে কী আছে, দ্য ফ্রগস ক্যান সুইম ইন দ্য ওয়াটার উইথ ইটস হিন্ড লেগস, হিন্ড লেগস মানে কি পিছনে যে পা, লিপ্তপদ, তো ব্যাঙ তার পিছনের পায়ের সাহায্যে বা লিপ্ত পদের সাহায্যে জলে সাঁতার কাটতে পারে। প্রশ্নগুলির উত্তর লেখো। 1 নম্বরে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, কয়ের দাগে দেওয়া আছে 390/3 সমান সমান কত? এ বি সি ডি, 3টে অপশান দেওয়া আছে, তো 390কে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত হবে সেটা ভাগ করে দেখে নেবে। ঠিক আছে, 3 রেখে 3, তো মিলে গেল 3, তারপর 9 নামবে, 3 তিরিখে 9, তো 9ও মিলে গেল আর শূন্যটা এখানে চলে যাবে, তো কত হলো 130, তো উত্তর আমরা কোনটা পেলাম? ডি অপশানটা 130। ক্ষয়ে দেওয়া আছে কি 20 গুণ 5 যোগ 8 গুণ 5, তো এর সঠিক উত্তর কোনটা হবে? এ বি সি ডি, 4টে অপশান দেওয়া আছে, তো আমাদের সঠিক উত্তর হবে বি এরটা, কারণ কি এখানে 28টাকে, এই যে 28টাকে আমরা দুটো ভাগে যদি ভাগ করি 20 আর 8, তো 20 আর 8কে 5 দিয়ে একবার গুণ হবে, 5 দিয়ে দুবার গুণ হবে, 20কে একবার 5 দিয়ে গুণ হবে আর 8কে একবার 5 দিয়ে গুণ হবে, দিয়ে সেই গুণফল দুটিকে যোগ করলে আমরা, ঠিক আছে, এই গুণফলটা পাবো বা এই গুণফলটা পাবো। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হবে বি অপশনটা, তোমরা উত্তর লিখবে বি দিয়ে এটা লিখবে। গয়ে কি আছে দেখো, গয়ে দেওয়া আছে এটা একটি চিত্র। ঠিক আছে, চিত্রটি হলো, এতে দেওয়া আছে আয়তাকার চিত্র, বিতে বর্গাকার চিত্র, সিতে দেওয়া আছে বৃত্তাকার চিত্র এবং ডিতে দেওয়া আছে ত্রিভুজাকার চিত্র, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, তো লিখবে ত্রিভুজাকার চিত্র, সঠিক উত্তর হচ্ছে ডি এরটা। পরবর্তী কোশ্চেন দেখো, ঘয়ের দাগে দেওয়া আছে 32/3 ভাগটিতে ভাজ্য হলো, ভাজ্য কোনটা এখানে? ভাজ্য হচ্ছে 32 আর 3 হচ্ছে ভাজক, তো ভাজ্য হচ্ছে 32, তো আমাদের সঠিক উত্তর হবে বি এরটা, তো এখানে লিখবে বি দিয়ে 32। তারপর 2 এর দাগে আছে সত্য মিথ্যা লেখো বা টি অথবা এফ লিখতে হবে। ঠিক আছে, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। কয়ের দাগে দেওয়া আছে 70 দিনে 7 সপ্তাহ, তো 70 কয় দিনে 1 সপ্তাহ হয়? 7 দিনে, তো 70 দিন যদি হয় তো সেটাকে
যদি আমরা 7 দিয়ে ভাগ করি তো কত পাবো, 7 10 70, তার মানে আমরা 10 সপ্তাহ পেলাম, কিন্তু এখানে বলা হয়েছে 70 দিনে 7 সপ্তাহ, তাহলে এটা হচ্ছে মিথ্যা, তো এখানে লিখবে মিথ্যা। ক্ষয়েরটা আছে 44 ভাগ 4 সমান সমান 4 ভাগ 44, তো 44কে 4 দিয়ে ভাগ করলে 4 11 40 11 হয়, কিন্তু 4কে 44 দিয়ে যদি আমরা ভাগ করি, ঠিক আছে, এরকম, তাহলে কিন্তু সেই ভাগফলটা আমরা 11 পাবো না, তো এটাও কিন্তু মিথ্যা। গয়েরটা হচ্ছে চিত্রটিতে বৃত্তাকার চিত্রের মধ্যে আয়তাকার চিত্র আছে, তো এটা একটা বৃত্তাকার চিত্র, তার মধ্যে আছে একটা আয়তাকার, তো এটা হচ্ছে সত্যি, এখানে লিখতে হবে সত্য। ঘয়ে আছে একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায়, তো 1 লাফে যদি 7 ঘর যায় তো 5 লাফে কত ঘর যাবে, 7 গুণ 5 হবে, কিন্তু এখানে দেওয়া আছে 7 যোগ 5, তাহলে এটাও হয়ে গেল মিথ্যা। ওকে, এরপর 3-এর দাগের কোশ্চেন দেখুন। 3-এর দাগে এখানে বলা হয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও যে কোনো 3টি, এখানে দেওয়া আছে দ্বিমাত্রিক চিত্র দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্ষয়ে দেওয়া আছে বাহুর সংখ্যা, তাদের বাহুর সংখ্যাগুলি দেওয়া আছে। তো এই চিত্রটিতে বাহুর সংখ্যা কটা, 1 2 3 4 5 6টা, তো তার সাথে কোনটা, এই যে 6 এখানে, তো এটার সাথে এভাবে মেলাবে। এটাতে যে 1 2 3 4 5টা, তো এটার সাথে এই যে মিলে যাচ্ছে 5টা, এটা হচ্ছে 1 2 3 4টি, তো এটার সাথে এই যে 4টি মিলে যাচ্ছে, বাকি থেকে 0টা এটার সাথে এভাবে মিলিয়ে দেবে, ঠিক আছে। 3টে করতে বলেছে, 3টে করলেও হবে, একটা বাকি রাখলেও কোনো ব্যাপার না। আচ্ছা, তারটা দেখো, বলা হচ্ছে একটি সরল রেখাংশ এবং একটি বক্ররেখাংশ আঁকো, ঠিক আছে, সরল রেখা আর বক্ররেখা। তো সরল রেখা কেমন, সরল রেখা হচ্ছে যেটা সোজা, ঠিক আছে, সেটা হচ্ছে সরল রেখা, তো এরকম ভাবে সরল রেখা, তো এটা এরকম একদম স্কেল দিয়ে এরকম সোজা একটা সরল রেখা আঁকবে, ঠিক আছে, এবং এটা তোমরা নাম দিতে পারো এ আর এখানে বি, ঠিক আছে। আর বক্ররেখা হচ্ছে এরকম বেঁকা, ঠিক আছে, এরকম একটা বেঁকা রাখবে, ঠিক আছে, এখানে এ আর এখানে বি তোমরা দিতে পারো, ঠিক আছে, নাম না দিলেও কোনো ব্যাপার না, এরকম করে বক্ররেখা আঁকবে আর সরলরেখাটা এরকম সোজা। পরবর্তী কোশ্চেন হচ্ছে ক্ষয়েরটা একটি ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন, ঠিক আছে। তো ঘুড়ি কটা বিক্রি করেছেন, 148টা ঘুড়ি বিক্রি করেছেন, প্রত্যেকটা ঘুড়ির দাম হচ্ছে 6 টাকা, তো এইভাবে তোমরা গুণটা করবে, তো গুণ করতে হবে, 6টা ঘুড়ি বিক্রি করতেন, একটা ঘুড়ির দাম 148 টাকা, তো গুণ হবে 6 8 48 8 হয়, হাতে থাকে 4, 424 আর 4 28 হয়, 28 8 হাতে থাকে 2, 6 1 6 8 2 28, তো কত হয়ে গেল 888 টাকা, ঠিক আছে। তো ঘুড়ি বিক্রেতা কত টাকা পাবেন, ঘুড়ি বিক্রেতা উত্তরটা লিখতে হবে এভাবে, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট 148 গুণ 6 সমান সমান 888 টাকা পেয়েছেন। ওকে, এটা গেল ক্ষয়ের প্রশ্নের উত্তর। গয়ে দেওয়া আছে 302 ভাগ 3 ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো, ঠিক আছে। তো 302 এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগফল কত আর ভাগশেষ কত সেটা বলতে হবে, তো ভাগফলটা তোমরা এভাবে করবে, তো 3 দিয়ে এটা প্রথমে এখানে 100 দিতে হবে, ঠিক আছে, তো 300কে 3 আর 100 গুণ করলে হয় কত 300, তো 100 3 গুণ করলে হয়ে গেল 300, এটা বিয়োগ করলে কত 2 নেমে যাবে, বাকি বাদে এগুলো মিলে যাচ্ছে, তো ভাগফল আমরা কত পেলাম 100 আর ভাগশেষ কত পেলাম 2, ঠিক আছে। তো তোমরা উত্তরটা লিখবে কিভাবে, ভাগফল হচ্ছে 100 এবং ভাগশেষ হচ্ছে 2, ওকে, নিচের মতো করে এভাবে করে লিখবে যে ভাগফল 100 এবং ভাগশেষ 2। একে বলা হয়েছে আগেকার দিনে মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত সুতো, পশম, সিনথেটিক উল না গাছের ছাল, তো সঠিক উত্তর হচ্ছে গাছের ছাল। 2 দেওয়া আছে তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, কালিম্পং না উত্তর 24 পরগনা, সঠিক উত্তর হচ্ছে কালিম্পং। 3 হচ্ছে পিনকোড হলো বাড়ির নম্বর, রাস্তার নম্বর, টেলিফোন নম্বর না পোস্ট অফিসের নম্বর, তো পিনকোড হচ্ছে পোস্ট অফিসের নম্বর। ওকে, এরপর দেখো 2 দাগে কী প্রশ্ন দেওয়া আছে। 2 দাগে এখানে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও। 2 প্রশ্ন হচ্ছে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কিভাবে ব্যবহার করে, তো শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালক দিয়ে তার শরীরটাকে ঢেকে রাখে। 2 হচ্ছে পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম লেখো, তো পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে
এমন একটি উপাদান হচ্ছে ইট। ওকে, এমন একটি উপাদান হলো ইট। পারিবারিক জীবিকার একটি উদাহরণ লেখো। তো উত্তর হবে কৃষিকাজ হলো একটি পারিবারিক উপাদান। ওকে, এটা গেল 2 নম্বরের প্রশ্নের উত্তর। 3 নম্বরে দেখো কি প্রশ্ন দেওয়া আছে। 3 নম্বরে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর 1-এ দেওয়া আছে পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? তো শীতের হাত থেকে রক্ষা করার জন্য পোষা গরুদের চটের জামা পরানো হয়। 3-এর 2-এ দেওয়া আছে ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এ বিষয়ে তোমার মতামত লেখো। তো কাঠের বাড়ি হালকা হয়, ফলে ভূমিকম্পে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে। তাই ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো। ওকে, এভাবে লিখতে হবে 3-এর 2-এর প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নটি দেখো এখানে কী দেওয়া আছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। 4-এর 1-এ বলা হয়েছে বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কিভাবে সাহায্য করো? তো উত্তর লিখতে হবে বাড়িতে কেউ জল চাইলে আমি জল এনে দিই, দোকানে যাওয়ার প্রয়োজন হলে দোকানে যাই, কারো জ্বর হলে মাথায় জলপট্টি দিয়ে দিই, ছোট ভাই বোনদের দেখাশোনা করি। শব্দ ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে শূন্যস্থানটি পূরণ করো। ওকে, তো নিচে একটা শব্দ ঝুড়ি দেওয়া আছে, তো সেখান থেকে এই শব্দগুলি নিয়ে তোমাদের শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। তো এটা হচ্ছে শব্দ ঝুড়ি, যেখানে পরীক্ষা, ব্যবহার, প্রয়োজন, সাশ্রয়, অভাব, বোধোদয় আর জীবন, এই শব্দগুলি দেওয়া আছে। সেখানে ক নম্বরে দেখো দেওয়া আছে অন্তত একবার পরীক্ষাগারে পানীয় জলের কী হবে পরীক্ষা দরকার। তো এখানে লিখতে হবে পরীক্ষা। ক্ষয় আছে বৃষ্টির জল ড্যাশ করা যায় জানি কতভাবে। তো কীভাবে বৃষ্টির জল ব্যবহার, এখানে হবে ব্যবহার করা যায় জানি কতভাবে। গয়ে আছে বৃষ্টির জল ধরে রেখে হবে জলেরই তো সাশ্রয়, এখানে লিখতে হবে সাশ্রয়। ঘয়ে হবে জল ব্যবহার করবে সবাই, তার কী হবে এই যে প্রয়োজন মতো, এখানে লিখতে হবে প্রয়োজন। উঙ্গর দাগে দেখো গরমটা এলে জলের কী হবে, এখানে হবে অভাবে, জলের অভাবে মানুষ কাঁদে যে কত। চয়ে আছে দেখো পানীয় জলের ড্যাশ করা মোটেই কাম্য নয়, কীভাবে পানীয় জলের অপচয় করা মোটেই কাম্য নয়। ছয় আছে জলই জীবন, সকলের মনে হোক আজ বোধোদয়। ওকে, এখানে লিখতে হবে বোধোদয়। তো এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটি কী দেওয়া আছে। 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এবং এখানে দেখো টোটাল 3টে কোশ্চেন দেওয়া আছে। কতে বলা হয়েছে জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়, খতে বলা হয়েছে জলে বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে, এবং গতে বলা হয়েছে কী কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। তো এই প্রশ্নগুলির উত্তর আমরা নিচে লিখেছি। তার আগে আমরা 3 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নেব, তারপর এই প্রশ্নগুলির উত্তর আমরা লিখব। 3 দাগে বলা হয়েছে নিচের যোগাসনের ভঙ্গিগুলি চিনে ছবির নিচে ফাঁকা ঘরে যোগাসনটির নাম লেখো। ওকে, তো এই যে যোগাসনগুলি দেওয়া আছে এই যোগাসনগুলির নাম লিখতে হবে এই ঘরে, ঠিক আছে। তো এখানে যে এই যে যোগাসনটি দেওয়া আছে এই যোগাসনটির নাম কি, এটা হচ্ছে বৃক্ষাসন। তো এই ঘরে লিখতে হবে বৃক্ষাসন। এবং এই যে যোগাসন এটার নাম কি, এটার নাম হচ্ছে বজ্রাসন। তো এটা লিখতে হবে এই ঘরে লিখতে হবে বজ্রাসন। এরপর দেখো গয়ের দাগে একটা প্রশ্ন দেওয়া আছে, তো সেখানে বলা হয়েছে কি তুমি যে যোগাসনটি সবচেয়ে ভালো অনুশীলন করতে পারো তার নামটি লেখো। ওকে, তো তুমি যে যোগাসনটি সবথেকে ভালো করতে পারো সেটার নাম এখানে লিখতে হবে। অনেক যোগাসন তোমাদের বইতে আছে, তো সেখান থেকে একটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমরা জাস্ট এখানে লিখলাম সুখাসন। ওকে, পরে দেখুন যে প্রশ্নগুলির উত্তর আমরা ছেড়ে এসেছিলাম 2 দাগের কয়েকটা কি বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আচ্ছা, কয়ে বলা হয়েছিল জল আমাদের কি কি কাজে ব্যবহৃত হয়। তো জলের ব্যবহারগুলো লিখতে হবে। উত্তর লিখতে হবে কি জল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি, যেমন 1 হচ্ছে পানীয় হিসেবে জল ব্যবহৃত হয়, 2 রান্নার কাজে জল ব্যবহার করা হয়, 3 জামাকাপড় এবং বাসনপত্র ধোয়ার জন্য জল ব্যবহার করা হয়, 4 স্নান এবং শৌচালয়ের কাজে জল ব্যবহৃত হয়। ওকে, 5 নম্বরে দেখো কি দেওয়া আছে। 5 নম্বরে কৃষিকাজের জলসেচ হিসেবে জলের ব্যবহার করা হয়, এবং 6 হচ্ছে শিল্প এবং কলকারখানায় জল ব্যবহৃত হয়। ওকে, তো এইভাবে জলের ব্যবহারগুলো লিখতে হবে। পরের কোশ্চেনটি ছিল জলে কি বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। তো উত্তর লিখতে হবে জলে আর্সেনিকের পরিমাণ বেশি থাকলে ওই জল আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হবে। পরের কোশ্চেনটি দেখুন গয়ের দাগে যেটা ছিল
এখানে বলা হয়েছে কী কীভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যায়। ওকে, তো উত্তর লিখতে হবে বিভিন্নভাবে বৃষ্টির জল সংরক্ষণ করা যেতে পারে। যেমন এক হচ্ছে জলাধার বানিয়ে বৃষ্টির জল সেখানে সংরক্ষণ করা যেতে পারে। দুই, ছাদের জলকে কোনো জায়গায় সংরক্ষণ করা যেতে পারে পরে ব্যবহার করার জন্য। তিন হচ্ছে কৃষিতে জলসেচের জন্য কৃষি জমির কাছাকাছি বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা করা যেতে পারে। 4 নম্বর হচ্ছে বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য পুকুর কাটার ব্যবস্থা করা যেতে পারে। 5 হচ্ছে মজা পুকুর এবং খালবিলগুলিকে সংস্কার করে সেখানে বৃষ্টির জল সংরক্ষণ করা যেতে পারে। ওকে, তো ক্লাস 3 সেপ্টেম্বর 2021 পার্ট 6 যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে তার প্রত্যেকটি সাবজেক্টের উত্তর এই ভিডিওটিতে আলোচনা করা হলো। তো ভিডিওটিকে অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করে দিও যাদের প্রয়োজন, যাতে তারাও এখান থেকে উত্তরগুলি লিখে নিতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশানটিকে সিলেক্ট করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও। সি ইউ অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই।